হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে হাজির হয়েছি সেটা রোমান্টিক হওয়ার সাথে সাথে অনেক বেশি ফানিও ছিল। এই ড্রামাতে তোমরা দেখতে পারবা একটি মেয়ে রাতারাতি ছেলেতে পরিণত হয়, কিন্তু তার কিউট বয়ফ্রেন্ড যখন জানতে পারে যে তার গার্লফ্রেন্ড ছেলে হয়ে গিয়েছে, তখন সে তার সাথে কি কি কাণ্ডকারখানা করে তা তো পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবা। তো আর বেশি স্পয়লার না দিয়ে চলো এবার ভিডিও শুরু করি। তবে তার আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে তোমরা অস্থির অস্থির ড্রামা পেয়ে যাবে। গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট হিরো ইয়নকে দেখতে পাই। ইয়ন মোবাইলে তার গার্লফ্রেন্ডের ছবিগুলো দেখছিল আর তাদের সুন্দর সুন্দর মুহূর্তের কথা ভেবে স্মাইল করছিল। বাইরে তখন আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এমন সময় কেউ একজন একটা বড় সুটকেস নিয়ে হুডি পরে ইয়নের সামনে চলে আসে। এসে ইয়নকে তার গার্লফ্রেন্ডের আইডি কার্ডগুলো দেখাতে শুরু করে। ইয়ন তো এসব দেখে বলতে থাকে, তুমি আমার গার্লফ্রেন্ডের এই আইডি কার্ডগুলো কোথায় খুঁজে পেলে? তার কি হয়েছে আমাকে এখনই বলো। এবার হুডি পরা ছেলেটি তার মাথা থেকে হুডিটি সরিয়ে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড জিউ। ইয়ন বলে, কি? তুমি আমার গার্লফ্রেন্ড? মানে তুমি আমার গার্লফ্রেন্ড হতে যাবে কোন দুঃখে? তুমি তো একটা ছেলে আর আমার গার্লফ্রেন্ড তো একটা মেয়ে। তখনই জিউ কাদু কাদু কণ্ঠে বলতে থাকে, হ্যাঁ আমি তোমার গার্লফ্রেন্ড জিউ, কিন্তু এখন আমি ছেলেতে পরিণত হয়ে গিয়েছি। এই বলে সে তো অনেকটা কান্নাই করে দেয়। এখান থেকে সিনটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখতে পাই আমাদের জিউ খুবই মিষ্টি আর ভালো মনের একটা মেয়ে ছিল। সে তার সব কাজই মনোযোগ সহকারে ভালোভাবে করত। আজ সে একটা ইন্টারভিউ দিতে আসে। এখানে সে খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে থাকে। অন্যদিকে ওর বয়ফ্রেন্ড ইয়ন অ্যাস্ট্রোলজিক্যালে বিশ্বাস করত, মানে রাশি নক্ষত্র জ্যোতিষী এসব কিছু বিশ্বাস করত আর কি। তাছাড়া ইয়ন জিউকে অনেক ভালোবাসত। জিউর প্রতিটা বিষয় সে খুবই খেয়াল রাখত। হিল পরতে কষ্ট হয় বলে ইয়ন জিউকে নিজের হাতে স্লিপার পরিয়ে দেয়, খাবার সার্ভ করে দেয়। এরকম ছোট বড় সব বিষয়ে সে জিউর অনেক টেক কেয়ার করে। তার এমন টেক কেয়ার দেখে জিউও অনেক খুশি থাকে এবং জিউ নিজেও ইয়নকে অনেক ভালোবাসতো। তারা একজন আরেকজনের জন্য একদম পারফেক্ট একটা কাপল ছিল। এবার জিউ তার ইন্টারভিউ শেষ করে এসে ইয়নকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার জন্য স্পেশাল একজন মানুষ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ইয়ন বলে, আমিও তোমাকে ভালোবাসি। এবার বাড়ি ফেরার পথে তারা রেস্টুরেন্টে আসে খাবার খেতে। এখানে তারা ট্যুরে যাওয়ার প্ল্যান করতে থাকে। আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলে তারা তাদের খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন তো দুজনেই অনেকটা রোমান্টিক হয়ে গুড বাই কিস করতে থাকে। ঠিক তখনই জিউর বোন, যার নাম ছিল জুই, সে একদম ভূতের মতো তাদের কাছে এসে বলে, এখানে তোমরা কি করছো? হঠাৎ করে কথা শুনে তারা দুজন তো একদম ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। আর জিউ বলতে থাকে, তুমি এখানে আসার আর কোনো টাইম পাইলে না, এবার চলো বাসার ভিতরে যাওয়া যাক। এই বলে জিউ ইয়নকে বিদায় জানিয়ে তার বোনকে নিয়ে চলে যেতে থাকে। আসলে জিউর বোনও তাদের রিলেশনের ব্যাপারটা জানতো। তাছাড়া তাদের দুই বোনের মধ্যে সম্পর্কটা একদম বন্ধুত্বপূর্ণ ছিল। এই কারণে ছোট বোনের ডেটিং এর ব্যাপারটা নিয়ে তার বড় বোনের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এই জায়গায় আমাদের বড় বোন হইলে তো আমাদের যে কি অবস্থা হতো তা তোমরা নিজেরাই কমেন্ট করে জানিয়ে যেও। যাক, এদিকে ইয়ন বাড়িতে এসে নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম করে। তখনই ইয়নের বোন ইউনা চলে আসে। এখানে ইউনা এসে তো ইয়নকে জ্বালাতে শুরু করে। তারা দুই ভাই বোন সবসময় টম অ্যান্ড জেরির মতো লেগেই থাকতো। পরের দিন দেখা যায় ইয়ন তার কাজের জায়গায় চলে আসে। সে একটি ক্যাফেতে পার্ট টাইম জব করত। এই ক্যাফের মালকিন হচ্ছে মিনজু। মিনজু এখানে বসে কফি খাচ্ছিল আর ইউনকে বলছিল, আমার জন্য একটা পারফেক্ট ছেলে চাই, যেন আমি তার সাথে সুন্দরভাবে ডেট করতে পারি। ইয়ন তখন বলে, আমি তোমাকে ছেলে খুঁজতে অবশ্যই সাহায্য করব। অন্যদিকে জিউ তার বান্ধবীর বাসায় আসে আর দেখে বাড়ির সমস্ত জিনিসপত্র একদম এলোমেলোভাবে পড়ে আছে। ওর বেস্ট ফ্রেন্ডের নাম ছিল ইউরি। ইউরি একজন পেশায় লেখিকা ছিল। এখানে তো জিউ তার বান্ধবীকে একটা আলমারির ভিতরে খুঁজে পায়। সে তাকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা হলো কি করে। এবার বান্ধবী বলতে থাকে সে অনেক দিন ধরে একটা স্টোরি লেখার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ভালো করে লিখতে পারছিল না। তার মাথায় কোনো কিছুই আসছে না, এই কারণেই তার এই অবস্থা।
এখানে জিউ তার বান্ধবীর এই অবস্থা দেখে নিজেই তার বাড়িটা সুন্দর করে গুছিয়ে দেয়। এখানে কথায় কথায় জিউ ইউরিকে জানায় যে সে আর ইয়ন কালকে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছে, কাল সকালে তারা বেড়াতে চলে যাবে। এই শুনে ইউরি তো তাকে একটু টিস করতে থাকে যে সেখানে গিয়ে রোমান্টিক কাপল হয়ে কি কি করবে এসব বিষয় নিয়ে আর কি ফ্রেন্ডেরা যা করে। জ্যাক এবার বাড়ি এসে জিউ তো তার সবকিছু প্যাকেটিং করতে শুরু করে দেয়, কারণ কাল সকালেই তো তাদেরকে বের হয়ে যেতে হবে। তখনই ইয়ন জিউর বাড়ির সামনে এসে জিউকে কল করে বলে বাইরে আসতে। জিউ বাইরে এসে দেখে ইয়ন একটা দামি গাড়ি নিয়ে এসেছে। এই দেখে জিউ তো অবাক হয়ে বলে, তুমি এই গাড়ি পেলে কোথায়? ইয়ন তখন বলতে থাকে, এটা হলো আমার ক্যাফের মালকিন মিঞ্জুর গাড়ি, ওনার কাছ থেকে গাড়িটা আমি ভাড়া নিয়েছি আর বলেছি আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুরে যাব আর সেখানে গিয়ে ওনার জন্য ভালো একটা ছেলের খোঁজ করব। যাক এসব কথার পরে তারা আবারও একটু রোমান্টিক হয়ে গুড বাই কিস করতেই যাবে, তখনই ছাদ থেকে জুই তাদেরকে দেখে ভূতের মতো আওয়াজ করতে থাকে। ইয়ন তো এ আওয়াজ শুনে অনেকটা ভয় পেয়ে ভূত খুঁজতে শুরু করে দেয় আর দেখে জুই তাদের সাথে এমনটা করেছে, কি আর করার, বেচারা এবারও আর কিস করতে পারে না। বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্পোর্টস এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করব, যেখানে ক্রিকেট, ফুটবল এবং টেনিসের লাইভ অ্যাকশন বিভিন্ন ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করা যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের এঙ্গেজিং গেম এবং এডিকশন বেসড অ্যাক্টিভিটিস, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল 21 এবং আরো অনেক কিছু, যা পুরো অভিজ্ঞতাকে আরো মজাদার করে। নতুন ইউজারদের জন্য রয়েছে একটি বিশেষ ওয়েলকাম অফার। সাইন আপের সময় আমার এক্সক্লুসিভ কোড সিনেইএক্স ব্যবহার করলে প্রথম ডিপোজিটে অতিরিক্ত বোনাস পাওয়ার সুযোগ থাকতে পারে। প্ল্যাটফর্মটি সহজ পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে বিকাশ, ব্যাংক ট্রান্সফার, পেপ্যাল, ক্রিপ্টো সহ আরো বিভিন্ন অপশন। এছাড়াও 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্টের সুবিধাও রয়েছে। প্রিন্ট করা মন্তব্যে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সিনেইএক্স ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। তারপর ইয়ন তার বাসায় চলে আসে। এখানে আমরা দেখি ইয়নের স্পেস সম্পর্কে অনেকটাই আগ্রহ ছিল, তার ঘরেও এসব অনেক রকমের জিনিসপত্র ছিল। তাছাড়া তার ইচ্ছা ছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে রাতের বেলা একসাথে আকাশের তারা দেখবে। ইয়ন এখানে জিউর জন্য একটা সুন্দর নেকলেসও কিনে এনেছিল, যাতে করে ট্যুরে গিয়ে এটা সে জিউকে গিফট হিসেবে দিতে পারে। এইসব কিছু ইয়ন অনেক যত্ন নিয়ে তার ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা প্যাক করে নেয়। এদিকে জিউও অনেক বেশি এক্সাইটেড ছিল, তাকে যেন কালকে আরো বেশি সুন্দর লাগে, এই জন্য সে তো মুখে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় ইয়নের বাড়ির সবাই ব্যাপারটা জেনে গিয়েছিল যে ইয়ন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুর দিতে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে তারা সবাই তো ইয়নকে কিছুটা টিসও করতে থাকে, এতে ইয়ন তো লজ্জা পেয়ে যায়। তখনই একটা কাচের জিনিস ভেঙে যায়। কাচের জিনিস ভেঙে যাওয়া অশুভ লক্ষণ, আর আগেই তো বলেছি যে ইয়ন এইসব কিছু মনে প্রাণে বিশ্বাস করত। অন্যদিকে জিউ সকালে ঘুম থেকে উঠে যখন আয়নায় নিজেকে দেখে, তখন তো সে ভূত দেখার মতো ভয় পেয়ে যায় আর ভাবে এসব তার সাথে কি হচ্ছে, সে একটা ছেলেতে পরিণত হলো কি করে। জিউ ভাবে এটা হয়তো তার স্বপ্ন, তাই সে তার মুখে বেশি করে পানি দেয় আর নিজের গালে নিজে থাপ্পড় দিতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। যে ছেলে সে ছেলেই রয়ে যায়। তখনই আবার জুই এসে ওয়াশরুমটা ব্যবহার করতে থাকে। হঠাৎ সে ফিল করে এটা তো কোনো মেয়ে নয়, অর্থাৎ এটা তার বোন নয়, বরং একটা ছেলে। তাই জুই তো পিছন থেকে যা পাচ্ছিল তা দিয়েই জিউকে মারছিল। জিউ তার বোনকে বোঝানোর চেষ্টা করে যে সেই হলো তার বোন জিউ, কিন্তু কে শুনে কার কথা। এখানে জুই তো জিউর ছেলে হওয়ার লোক দেখে একদম ফিদা হয়ে যায়। আসলে জিউর ছেলে হওয়ার লোকটাও ছিল সে হ্যান্ডসাম আর হট, যে তাকে দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে। একদম কিউটের ডিব্বা। এরকম একটা ছেলেকে দেখে জুই তো এতটাই ফিদা হয়ে যায় যে সে জিউকে কিস করতে চলে আসে। জিউ এবার তার বোনকে থামিয়ে বলে, তুমি আমার ব্যাপারটা বুঝার চেষ্টা করো, আমি তোমার বোন জিউ, আমি হঠাৎ করে ছেলেতে পরিণত হয়ে গেছি, কিভাবে হলাম এসব তো আমি কিছুই জানি না। এবার জুইও সিরিয়াস হয়। তারপর তারা বাইরে চলে আসে
আর ভাবতে থাকে যে কিভাবে ইয়নকে তারা এ ব্যাপারটা বুঝাবে, কারণ আজকেই ওদের বেড়াতে যাওয়ার দিন ছিল। এখানে জুই তো কোনোভাবেই এই ছেলেকে তার বোন হিসেবে মেনে নিতেই পারছিল না। তখন জিউ একটা টেটু দেখায়, যে টেটুটা তাদের দুই বোনেরই কাঁধে ছিল। এটা তাদের জন্মসূত্রে পাওয়া একটা ম্যাজিক্যাল টেটু। এই টেটুটা দেখানোর পর জুয়ের কিছুটা হলেও বিশ্বাস হয় যে সত্যি সত্যি এই ছেলেটাই তার বোন জিউ। কিন্তু কিভাবে এমনটা হলো তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। এখানে জিউ তো কান্না করতে থাকে আর বলে, আমি এখন কিভাবে আবার মেয়েতে পরিণত হব। তখনই আবার সেখানে ইউন এসে হাজির হয়। এবার জিউ তো আরো বেশি ঘাবড়ে যায় আর জুইকে বলে ইয়নকে গিয়ে বলার জন্য তার শরীর খারাপ, সে আজকে ট্যুরে যেতে পারবে না। এবার জুই বাইরে এসে ইয়নকে বলতে থাকে জিউর আজকে প্রচুর শরীরটা খারাপ, ও কোনোভাবেই বেড়াতে যেতে পারবে না। এ কথা শুনে ইয়নের মনটাই ভেঙে যায়। জুই আরো বলে তুমি কয়েকদিন পরে এসো। এবার ইয়ন জিউর সাথে দেখা করতে চাইলে জুই বারণ করে দেয় আর বলে না না, ভিতরে তুমি যেতে পারবে না, প্রবলেম আছে। এই বলে সে দরজাটাই বন্ধ করে দেয়। বেচারা ইয়ন মন খারাপ করে এখান থেকে চলে যায়। তার কত স্বপ্ন ছিল যে ট্যুরে গিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক একটা ট্যুর দিবে, কিন্তু কিছুই হলো না। বেচারার কপালটাই খারাপ। এদিকে জিও তো প্রচুর কান্নাকাটি করতে থাকে, কারণ ইয়ন তাকে আকাশের তারার ছবি পাঠিয়ে মেসেজ করে বলেছে আমি কোনো একদিন অবশ্যই তোমাকে নিয়ে বেড়াতে যাব আর দুজন মিলে তারা দেখব। এসব কারণে জিওর তো অনেক মন খারাপ হয়ে যায়। সে মনের দুঃখে নিজেকে বাড়িতেই বন্দি করে নেয়। প্রতিদিন ইয়ন তার জন্য ফল মিষ্টি খাবার দাবার রেখে যেত, কিন্তু এর কোনো কিছুতেই জিও হাত লাগাতো না। সারাটা দিন সে বিছানায় পড়ে থাকতো। একদিন তার বোন এসে বলে এভাবে আর কতদিন কাটাবে, এবার তুমি নিজেকে সামলানোর চেষ্টা। এবার জিও নিজের ব্যাগগুলো দেখতে থাকে। তারপর সে নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে এবং চলে আসে ইউনের কাছে, যে সিনটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। আর এখান থেকে গল্প আবারও বর্তমানে চলে আসে। এখানে তো ইউন বারবার জিউর দিকে তাকায়। তার কাছে একবার মনে হয় এটাই তার গার্লফ্রেন্ড, আবার পরক্ষণে মনে হয় আরে এটা তো একটা ছেলে, সে আমার গার্লফ্রেন্ড হবে কি করে। এবার ইয়ন জিউর সমস্ত প্রুফগুলো ভালো করে দেখে। জিউ বলে বিশ্বাস করো আমি তোমার গার্লফ্রেন্ড। জিউ তো এখানে কবে তাদের প্রথম দেখা হয়েছিল, তাদের মাঝে কি কি হয়েছিল, সব সিক্রেট কথাগুলো বলতে থাকে। এসব শুনে ইয়ন তো অনেক বেশি অবাক হয় আর ভাবে তাদের এসব কথা সে কিভাবে জানলো, তার আসল পরিচয় কি। জিউ তো ইয়নকে বারবার বলতে থাকে সেই তার গার্লফ্রেন্ড। ইয়ন বিরক্ত হয়ে তাকে এক ঘুষি মেরে দেয় আর বলে তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। এবার তো জিউ জোর করে ইয়নকে নিয়ে তার বোনের কাছে চলে আসে। এখানে জুই ইয়নকে সবকিছু বুঝিয়ে বলে আর তাদের দুই বোনের টেটুটা দেখায়। এই সবকিছু তো ইয়নের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তার মনটা ভেঙে একদম চুরমার হয়ে যায়। মাঝে মাঝে ইয়ন তো জিউর ছেলের বডিটাতেও নিজের গার্লফ্রেন্ডকে দেখতে পায়, মানে মেয়ে জিউকে দেখতে পায়। কিন্তু যতই হোক ও ভালোবাসতো একটা মেয়েকে, হঠাৎই সে ছেলে হয়ে গিয়েছে। এই ঘটনা মেনে নেওয়া কি আর এতই সহজ? এই কারণে ইয়ন তো এটা কোনোভাবেই মন থেকে মানতে পারছিল না। তারপর ইয়ন যখন রাস্তা দিয়ে একা একা হাঁটছিল তখন তার মনে পড়ে সে কিভাবে জিউর প্রেমে পড়েছিল। আর আবারও আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইয়ন একটা ব্লাইন্ড ডেটে গিয়েছিল। তখনই সে ক্যাফেতে জিউ ঢুকে। জিউকে প্রথম দেখেই ইউন তার প্রেমে পড়ে যায়। এখানে জিউ তো একটা ছেলের সাথে দেখা করতে এসেছিল। সে যে ছেলের সাথে দেখা করবে তার নাম আর ইয়নের নাম একই হওয়ার কারণে জিউ মনে করে এটাই ওই ছেলে। আর ইয়নও ভাবে এই মেয়ের সাথে হয়তো তার ডেট ঠিক করা ছিল। এবার তো তারা দুজনে খুশি মনে ডেট করতে থাকে, কারণ তাদের একজন আরেকজনকে পছন্দ হয়ে গিয়েছিল। তখনই ইয়নের সাথে যে মেয়েটি ডেট করার কথা ছিল সে মেয়েটি চলে আসে। এবার জিউ তো তার ভুল বুঝতে পেরে মেয়েটির কাছে সরি বলে বাইরে চলে আসে। তবে ইয়নও ওই মেয়েটিকে রেখে জিউর পিছু পিছু চলে আসে আর তার হাতটা ধরে বলে সে তার সাথেই ডেট করতে চায়। তো জিউর কাছেও তো ইয়নকে ভালো লেগেছিল, তাই সেও রাজি হয়ে যায়। তারপর একদিন ইয়ন তার রুমটা দেখার জন্য জিউকে তার বাসায় নিয়ে আসে আর এখানে তাদের প্রথম কিস হয়েছিল। এবার সিন আবারও বর্তমানে আসে। ইয়ন তার রুমে এসে সে প্রথম দিনের কিসের কথা আর তার গার্লফ্রেন্ডের কথাগুলোই ভাবছিল। ইয়নও এখানে অনেক কষ্ট পাচ্ছিল যে কিভাবে তার গার্লফ্রেন্ড একটা ছেলে হয়ে গেল। এভাবে সারা রাত সে তার গার্লফ্রেন্ডকে খুবই মিস করছিল। এই কারণে ইয়ন সকালে আবারও
জিউর সাথে দেখা করতে চলে আসে। আর এখানে এসে সে তার গার্লফ্রেন্ডকে কিভাবে দাড়ি খামাতে হয় সেটা শিখাতে থাকে। বেচারা ইয়ন স্বপ্নেও ভাবেনি যে নিজের গার্লফ্রেন্ডকে এভাবে দাড়ি কামাতেও শিখাতে হবে। তারপর জিউ ওয়াশরুম থেকে এসে ইয়নকে বলে, আমার বোন আজকে বাসায় নেই, তুমি আমার সঙ্গে থেকে যাও। ইয়ন বলে, না না, এটা আমি করতে পারবো না। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর ইয়ন তার বন্ধু মিনকে বলে, আচ্ছা ধর, তোর গার্লফ্রেন্ড যদি হঠাৎ করে একটা ছেলে হয়ে যায় তখন তুই কি করবি? ওর বন্ধু বলে, এসব তুই কি বলছিস? একটা মেয়ে ছেলে হতে যাবে কেন? সে তো ইয়নের কথার কোনো মানে বুঝতে পারে না। পরের দিন ইয়ন আবারও জিউর সাথে এসে দেখা করে আর সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করে। ইয়ন ভাবে হয়তো তারা আই কন্ট্রাক্ট করলে বা তাকে কিস করলে আবারও সবকিছু আগের মতো হয়ে যাবে, তার ছেলে হয়ে যাওয়া গার্লফ্রেন্ড আবারও মেয়ে রূপে ফিরে আসবে। কিন্তু এরকম কিছুই হয় না, তাই ইয়ন চলে যায়। আর আমরা আরেকটা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখতে পাই, যেখানে জিউ আর জুই ছোট ছিল। এই ঘটনা তাদের পারিবারিক সমস্যা। ওদের মাও নাকি ছোটবেলায় এরকম সমস্যায় ভুগেছিল, আর বড় হয়েও তার মা ছেলেতে পরিণত হয়েছে, সেটা তার বাবাও জানতো। আর এখান থেকে সিন আবারও বর্তমানে আসে। এইসব কিছুর জন্য জিউ তো চুপচাপ নিজের রুমে মনমরা হয়ে বসে থাকে। তার কাছে অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে নিজেকে এভাবে ছেলে রূপে মেনে নিতে পারছিল না। যাক, পরের দিন জিউ রাস্তায় বসে মোবাইলে কিছু একটা স্ক্রল করতে থাকে। হঠাৎই তার পাশ দিয়ে যাওয়া একজন ডিরেক্টর তাকে দেখে বলে, আরে তুমি তো দেখতে খুবই কিউট আর হ্যান্ডসাম, এই নাও আমার কার্ডটা রাখো, আমি তোমাকে সিনেমায় নিতে চাই। জিও কার্ড নিতে না চাইলেও মহিলা তাকে জোর করে দিয়ে যায়। ওই সময় কতগুলো স্কুল পড়ুয়া মেয়েও জিউর সাথে এসে ছবি তুলতে শুরু করে, কারণ ছেলে হিসেবে জিউ তো দারুণ হ্যান্ডসাম। তারপরে জিউ আসে তার বান্ধবীর সাথে দেখা করতে। ইউরি তো এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে একদম ফিদা হয়ে যায়। জিউ ইউরিকে বুঝাতে থাকে, দোস্ত আমি তোর বান্ধবী জিউ। এখানে জিউ নিজেকে চিনানোর জন্য আগে ইউরির সাথে যেরকম ভাবে মজা করত সেই সবকিছুই করতে থাকে। এখানে সে তাদের ডান্স স্টেপ গুলো দেখায়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। উল্টো ইউরি তো জিউকে বলে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। বান্ধবীর প্রেমের প্রস্তাবে বিরক্ত হয়ে জিউ তো নিজের বাসায় চলে আসে। যাই হোক, পরের দিন ইয়ন আবারও জিউদের বাসায় আসে, কারণ জিউ তাকে আসতে বলেছিল। এখানে জিউ ইয়নকে বলে, দেখো হয়তো এখন আমি আর আগের মতো নেই, আমি অনেক ভেবে দেখলাম আমরা না হয় এখন শুধু বন্ধু হয়ে থাকি, এতে করে আমাদের দুজনের মেলামেশা করতে সুবিধা হবে। তো তারা দুজনই জাস্ট নর্মাল ফ্রেন্ড হয়ে যায়। এবার তারা একটা গেম সেন্টারে গেম খেলতে আসে। সেখানে দেখা যায় জিউ খুবই ভালো গেম খেলছিল। এখানে ইউনের থেকেও জিউর লেভেল এগিয়ে যায়। তারপর জিউ ইউনকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে আসে। তখনই ইউনের বোন তো জিউকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। সে এক দেখায় জিউর প্রেমে পড়ে যায়। তারপর জিউ আবারও তার বান্ধবীর কাছে আসে, ইউরির কাছে হেল্প চায় আর বলে, আমি কি করে সবকিছু ঠিক করব। ওর বান্ধবী এই জিউরূপী ছেলেটাকেও নিজের বান্ধবী হিসেবে মেনে নিয়েছিল। এবার ইউরি তার বান্ধবীকে বিভিন্ন রকমের পোজ দেখায় যে তুই ইয়নকে রাতে ডিনারে ডেকে এগুলো করতে পারিস। আর ঠিক ইউরির বলে দেওয়া কাজগুলোই জিউ ইউনের সাথে করতে থাকে। ইউনের তো এসব দেখে প্রথমে খুবই অকওয়ার্ড লাগছিল, তবে পরে সে বুঝতে পারে যে জিউ তাকে ইমপ্রেস করার জন্য এসব করছে। পরের সিনে দেখা যায় ইয়ন আর তার বন্ধু মিন একসাথে কথা বলছিল। মিন বলে, দোস্ত আমাকে একটা হেল্প কর, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার তো ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই এখন আমার নতুন একটা গার্লফ্রেন্ড লাগবে, তুই আমার নতুন গার্লফ্রেন্ড খুঁজতে সাহায্য কর। ঠিক তখনই এখানে জিউ আসে। জিউকে দেখে মিন বলে, তুমি আবার কে? তবে তুমি কিন্তু দেখতে খুবই হ্যান্ডসাম, চলো আমরা বন্ধু হয়ে যাই। এদিকে ইয়ন তো জানতো যে জিউ আসলে একটা মেয়ে, শুধু মেয়েই না, নিজের গার্লফ্রেন্ডকে অন্য একটি ছেলের সাথে বন্ধুত্ব করতে দিতে ইয়নের তো অনেকটাই ফাটছিল। কিন্তু কি আর করার, এখানে তো সে আর মিনকে বলতে পারে না যে দোস্ত এটা কোনো ছেলে না, আমার গার্লফ্রেন্ড। তখনই জিউ ইয়নকে বলে, ঠিক আছে তাহলে আমি আজকে মিনের সাথে বেড়াতে যাই, এতে তোমার কোনো সমস্যা নেই তো? মনে মনে ইউনের তো প্রচুর জেলাস ফিল হচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারে না। তারা চলে যাওয়ার পর ইউন তাদেরকে নিয়ে তো উল্টাপাল্টা চিন্তা করতে থাকে যে তার প্লেবয় বন্ধু মিন হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে শুরু করে দিয়েছে। এসব চিন্তা করে ইউন একদম পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু আসলে এরকম কিছুই হচ্ছিল না। জিউ আর মিন দুজনের নর্মালি বন্ধুর মতোই গল্প করছিল এবং খাওয়া
দাওয়া করছিল। এখানে জিউ একটু ওয়াশরুমে যায়, কিন্তু ভুলবশত সে মেয়েদের টয়লেটে ঢুকে পড়ে, কিন্তু পরে আবারও ছেলেদের টয়লেটে যায়। জিউর জন্য এসব বিষয়গুলো খুবই বিরক্ত করছিল। এই কারণে ওয়াশরুম থেকে বের হয়ে জিউ তো মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। এখানে জিউ এতটাই ড্রিঙ্ক করে ফেলে যে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তাই মিন জিউকে তার নিজের বাসায় নিয়ে আসে আর এই ব্যাপারটা ইউনকে ফোন করে জানায়। এই কথা শুনে ইউন তো তাড়াতাড়ি করে মিনের বাসায় চলে আসে আর এসে মিনকে উল্টাপাল্টা বকাবকি করতে থাকে যে সে হয়তো জিউর সাথে খারাপ কিছু করেছে। মিন বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি একটা ছেলের সাথে কি করব? এবার ইউন নিজেকে সামলায় আর সে নিজেও মিনের বাসায় থেকে যায়। তারা তিনজন একসাথে শুয়ে পড়ে। এখানে ইয়ন মিনকে বলে, জিউ এত বেশি ড্রিঙ্কস কেন করেছিল? মিন বলে, আসলে এটা আমি জানি না কেন সে হঠাৎ করে এত ড্রিঙ্ক করা শুরু করলো। প্রথমে তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সে ওয়াশরুম থেকে বের হয়ে এসে প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে। ইয়ন এবার ব্যাপারটা বুঝতে পারে যে জিউ এই ছেলের লাইফটা মোটেও এনজয় করছে না, বরং সাফার করছে। পরের দিন সকাল হয়। ইয়নের ঘুম ভাঙলে সে তার চোখ খুলে দেখে জিউ আবারও মেয়েতে পরিণত হয়ে গিয়েছে। এই দেখে ইয়ন তো অনেক বেশি খুশি হয়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে জিউ আবার মেয়ে হয়ে গিয়েছে। তাই সে জিউকে স্পর্শ করে আর দেখে সে একদম ঠিকই দেখছে। এই জন্য তার তো খুবই আনন্দ হচ্ছিল। তখনই মিন ঘুম থেকে উঠলে মিনকে দেখে ইয়ন তো তাড়াতাড়ি করে জিউর মুখটা কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেয়। তারপর ইয়ন জিউকে কোলে তুলে নেয়। মিন বলে, ওকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়ন মিনকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, সরি দোস্ত, পরে আমি তোকে সব বলবো। এই বলে সে জিউকে নিয়ে হাসপাতালে চলে আসে, কারণ জিউর তখন প্রচুর জ্বর এসেছিল। এবার জিউর হুঁশ ফিরলে ইয়ন তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আবারও মেয়ে হয়ে গিয়েছ। জিউ দেখে ঠিকই তো, সে তো এখন মেয়ে। এই দেখে তারা দুজনে তো প্রচন্ড খুশি হয়। তারপর জিউ তার বাসায় চলে আসে। সে আজকে প্রচন্ড খুশি ছিল আর বলছিল, আমি আবারও আমার আগের লাইফে ফিরে এসেছি। জিউ আজকে এতটাই খুশি ছিল যে বাথটবে গোসল করতে গিয়ে সে একটা সেলফি তোলে আর সে ছবি ইয়নকে পাঠিয়ে দেয়। ইয়ন এটা দেখে বলে, আমিও তোমার সাথে ভিজতে চাই। ঠিক তখনই ইয়নের সামনে দিয়ে একটা গাড়ি যেতে গিয়ে ওর গায়ের ওপর রাস্তার সমস্ত পানি ছিটিয়ে ভিজিয়ে দিয়ে যায়। তবে ইয়ন তো এত বেশি খুশি ছিল যে রাস্তার পানি তাকে ভিজিয়ে দিয়ে গেল। সে অনেক খুশি ছিল আর হাসছিল। অন্যদিকে আজকে আবার জিউর বাবা মা তাদের বাসায় আসে। তারা দুই বোন তো বাবা মাকে পেয়ে অনেক খুশি হয়। কিছুক্ষণ পর জিউর মা তাদের ওয়াশরুম থেকে একটা ছেলেদের আন্ডারওয়্যার খুঁজে পায়, যেটা দেখে তিনি তো তাদেরকে বকাবকি করতে থাকে আর বলে, এই বাসায় ছেলেদের কাপড় কেন থাকবে? জিউ এবার মিথ্যা করে বলে এটা তার বোনের বয়ফ্রেন্ডের কাপড়। বাবা মা তো জুয়ের বয়ফ্রেন্ড হয়েছে শুনে মহা খুশি হয়ে যায়, কারণ জুয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, তারপরও তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। যাওয়ার আগে তার বাবা মা জুইকে বলে যায়, তোর বয়ফ্রেন্ডের সাথে শীঘ্রই আমাদেরকে দেখা করাবি। এবার তারা চলে যাওয়ার পর তো জুই জিউকে ধরে মারতে শুরু করে দেয় আর এখানে শুরু হয়ে যায় তাদের দুই বোনের খুনসুটি। জুই বলতে থাকে, তুই বাবা মাকে মিথ্যা বললি কেন? এখন আমি তাদের সামনে কোথায় থেকে বয়ফ্রেন্ড নিয়ে যাব? যাই হোক, তারপর জিউ চলে আসে ইউনের সাথে দেখা করতে। এখানে এসে দেখে একটি মেয়ে ইউনের হাত ধরে আছে। এই মেয়েটির নাম হচ্ছে কিম। কিম ছিল ইউনের ক্লাসমেট। কিম মেয়েটি তো ইচ্ছে করে ঢং দেখিয়ে ইয়নের ক্লোজে গিয়ে কথা বলতে থাকে। এসব দেখে জিউ তো প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। ইয়নও তখন তার পিছু পিছু আসে আর অনেক চেষ্টা করে নিজের গার্লফ্রেন্ডের রাগ ভাঙায়। পরের দিন তারা ঠিক করে তারা রাতে একটা পার্টিতে যাবে। তো পার্টিতে জিউ কি পরে যাবে সেটাই সে দেখছিল। এদিকে ইয়ন জিউর জন্য ওয়েট করছিল। তখনই কিম মেয়েটা এসে জোর করে ইয়নকে নিয়ে পার্টির ভিতরে চলে আসে। অন্যদিকে বেচারি জিউর অবস্থা ছিল ভীষণ করুণ। সে পার্টিতে যাওয়ার আগেই আবারও ছেলেতে পরিণত হয়ে যায়, যার জন্য তার তো প্রচন্ড মেজাজটাই খারাপ হয়ে যায়। তারপর জিউ মিনকে ফোন করে আর বলে, আমাকে একটা হেল্প করবে? জিউ মিনের সাহায্য নিয়ে পার্টিতে যাওয়ার কথা ভাবে। এদিকে ইয়ন বারবার করে জিউকে মেসেজ আর কল করতে থাকে, কিন্তু জিউ তো কোনো রিপ্লাই করছিল না। তাই ইয়ন অনেকটা রেগে প্রচুর ড্রিঙ্ক করে ফেলে। তখনই বারে জিউ চলে আসে। জিউকে আবারও ছেলে রূপে দেখে ইয়ন তো এবার প্রচুর রেগে যায় আর
নেশার ঘরে বলতে থাকে, এটা তুমি কেন করলে? বারবার এ পরিবর্তন কেউ কি মেনে নিতে পারে? এ কথায় জিও তো অনেক কষ্ট পায়, কারণ সে তো আর ইচ্ছে করে ছেলে হচ্ছিল না। যাক, পরের দিন ইউনের যখন হুঁশ ফিরে আসে তখন তো তার এসব কথা মনে পড়ে, আর তার কাছেও জিউর জন্য খুবই খারাপ লাগে। তাই সে জিউর সাথে দেখা করতে চলে আসে। এবার জিউ ইউনকে বলতে থাকে, সত্যি আমি সেলফিশের মতো বিহেভিয়ার করছিলাম। আমার বোঝা উচিত ছিল তুমি একটা ছেলেকে কি করে গার্লফ্রেন্ড হিসেবে মেনে নিবে। তাই আমি নিজেই ব্রেকআপ করতে চাই। আমাদের এই রিলেশনটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এখন বদলে গিয়েছি। আমি জানি না কতদিন এরকম ছেলে রূপে আমাকে থাকতে হবে। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। তোমারও তো অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার। তাই আমি এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাই। জিউর মুখে এসব কথা শুনে ইউন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তাই সে বিষয়টাকে এড়িয়ে যেতে চায় আর জিউকে বলে, চলো আমরা এখন গেম খেলতে যাই। গেম খেলা শেষ করে তারা বাসায় ফিরে আসে। যাক, পরের দিন জিউ ঘুম থেকে ওঠার পর তার বোন তাকে রেডি হতে বলে। জিউ বলে তারা আবার কোথায় যাবে? জুই বলে জিউকে তার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে আর তার বয়ফ্রেন্ড হয়ে বাবা মার সাথে দেখা করতে যেতে হবে। এই শুনে জিউ তো প্রচন্ড রেগে যায় আর বলে, আমি এসব করতে পারবো না। জুই এবার তার মায়ের মেসেজগুলো দেখায় আর বলে, এই সব কিছু তোমার জন্যই হয়েছে, এখন তোমাকে এটা শেষ করতে হবে। কি আর করার, বাধ্য হয়ে জিউকে তার বোনের কথা মেনে নিতে হয়। এবার তারা দুই বোন মিলে বাবা মার সাথে দেখা করতে চলে আসে। এখানে বাবা মা তো তাদের হবু জামাইকে বরণ করার জন্য ওয়েলকাম একটা আয়োজন করে। এইসব দেখে তারা দুই বোন তো একদম শকড হয়ে যায় আর বলে, এইসবের কি দরকার ছিল? মা বলে, অবশ্যই দরকার ছিল। আমার হবু জামাই বলে কথা, তাকে তো আর এমনি এমনি আমি ওয়েলকাম করতে পারি না। তারপর তারা খাবার খেতে বসে। এখানে কথায় কথায় মা বলতে থাকে জিউকে ফোন দেওয়ার জন্য। একটু পর তিনি নিজেই ফোন দেওয়ার চেষ্টা করে। তখনই জুই তাড়াতাড়ি করে ফোনটা ওনার কাছ থেকে নিয়ে নেয় আর বলে, মা এখন তাকে ডাকতে হবে না, পরে ডাকলেও হবে। মা বলে, তা কি করে হয়? সে তার হবু দুলাভাইয়ের সাথে পরিচিত হবে না? এটা শুনে আমাদের জিউর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার মুখ ভর্তি খাবার একদম বাইরে চলে আসে। অবস্থা আঁচ করতে পেরে জিউর মা তো মুখের সামনে একটা থালা ধরে ফেলে। এই কারণে সব খাবার গিয়ে পড়ে তার বাবার মুখের উপরে। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই জিউর মা তার হবু জামাইকে নতুন একটি কাপে করে চা দেওয়ার জন্য কাপ নামাতে আসে, কিন্তু টুলটা নষ্ট হওয়ার কারণে তিনি তো উপর থেকে পড়েই যাচ্ছিল। ঠিক ওই সময় জিউ এসে তার মাকে ধরে ফেলে আর বলতে থাকে, মা তোমাকে না কতবার বলেছি এই টুলটা ব্যবহার করো না, আর এইসব জিনিসপত্র তুমি উপরে রাখো কেন? আর বাবা তোমাকেও তো বলেছি এই টুলটা ঠিক করে দিতে। জিউর মুখে এসব কথা শুনে এখানে থাকা সবাই তো একদম হতভম্ব হয়ে যায়। এবার বাবা মা বুঝে ফেলে যে এটাই হলো তাদের ছোট মেয়ে জিউ। তারপর জিউর মা জিউর সাথে একা কথা বলে আর জিজ্ঞাসা করে, এইসব কবে হলো? তুমি কি এখন ঠিক আছো? জিউ বলে, মা আমি একদম ঠিক আছি, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আর দেখো আমি দেখতে কত কিউট, তাই আমার কোনো অসুবিধাই হচ্ছে না। এখানে জিউর মা তাকে আরো অনেক কিছুই বলতে থাকে। তারপর জিউ আবারও তাদের বাসায় চলে আসে আর সে ইউনের কাছে কল করে। তবে ইউন তখন তার ভার্সিটির লাইব্রেরিতে ছিল, তার সাথে কিমমেটও ছিল। ইউন জিউর ফোন পেয়ে তার সাথে কথা বলার জন্য বাইরে চলে আসে। জিউ ইউন আর মিনকে কাল রাতে তাদের বাসায় ডিনারের জন্য ইনভাইট করে, কারণ মিন তাকে পার্টিতে যেতে সাহায্য করেছিল। তারা যখন কথা বলছিল ঠিক ওই সময় কিম এসে ইউনকে ডাক দেয় আর বলে, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো? ভিতরে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ইউন তখন জিউকে বলে, ঠিক আছে আমি আর মিন কাল তোমার বাসায় ডিনার করব, এখন রাখছি। এই বলে সে ফোনটার সাথে সাথেই কেটে দেয়। এদিকে জিউ তো কিমের কণ্ঠটা শুনে ফেলেছিল। জিউ ভাবতে থাকে ইউন কিমের সাথে কি করছে, এই ভেবে তার কাছে একটু খারাপ লাগছিল। পরের দিন জিউ তার বান্ধবীর বাসায় আসে। এখানে তারা স্বাভাবিক কথাবার্তাই বলছিল। কথায় কথায় জিউ তার বান্ধবীকে বলে, রাতে ইউন আর মিন ডিনার করতে আমার বাসায় আসবে। ইউরি বলে, তাহলে তুই এখানে কি করছিস? জিউ বলে, কেন কি হয়েছে? ইউরি বলে, একটু পরেই তো তারা তোর বাসায় চলে আসবে। মিন যদি এসে বাসার মধ্যে এগুলো দেখতে পায় তখন কি হবে? তাড়াতাড়ি বাসায় গিয়ে সবকিছু লুকিয়ে ফেল, আর আমি একটু পরেই চলে আসব। এবার বাসায় এসে জিউ তো তাড়াতাড়ি করে মেয়েদের সব কাপড়, কসমেটিক, ছবি সহ সবকিছু লুকিয়ে ফেলে আর সব জায়গায় ছেলেদের জিনিস রেখে দেয়। তারপর ইউন আর মিন চলে আসে।
মিন তো এসে জিউকে জড়িয়ে ধরে, যেটা দেখে ইয়ন তো তাকে সরিয়ে দেয় আর বলে হয়েছে হয়েছে, এখন ভিতরে যাও। এখানে ইয়ন জিউর দিকে হাত বাড়াতে দেখলে জিউ তো ভাবে ইয়ন তার টেক কেয়ার করছে, এই কারণে সে একটু লজ্জা পেয়ে যায়। কিন্তু এরকম কিছুই না, ইয়ন তো আসলে জিওর মাথায় থাকা ক্লিপটা খুলে দেয়। যাক, এবার জিউ যায় তাদের জন্য রান্না করতে। এটা দেখে ইয়নের অতীতের একটা কথা মনে পড়ে। এর আগে ইয়ন প্রথম যখন তার বাসায় এসেছিল তখনও জিউ তার জন্য এইভাবেই রান্না করেছিল, আর এখনো সে তাদের জন্য রান্না করছে। এবার তারা তিনজন যখন বসে খাওয়া দাওয়া করছিল তখনই ইউরি এখানে চলে আসে। ইউরিকে দেখে জিউ তো অনেকটা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এতে ইউরি তো লজ্জায় একদম লাল হয়ে যায়, কারণ শত হলেও সে তো একটা ছেলে। এবার তারা চারজন মিলে ছাদে বসে একটা পার্টির মতো করে ডিনার করতে থাকে। এখানে মিন ছেলেটা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, এই কারণে সে তো একটু ড্রাঙ্ক হয়ে জিউর উপরে এসে পড়ে। এটা দেখে ইউনের তো অনেক জেলাস হয়, কিন্তু সে কিছু করতে পারছিল না, বলতেও পারছিল না। তাই রাগে সে সসের বোতল থেকে সস ডালতেই থাকে। এটা দেখে ইউরি তাকে থামাতে গিয়ে অ্যাক্সিডেন্টলি জিউর গায়ে সস ফেলে দেয়। তাই জিউ তার রুমে যায় শার্টটা চেঞ্জ করতে, ইউরিও তার পিছু পিছু আসে। এখানে এসে তো ইউরি জিউর এরকম হট একটা বডি দেখে একদম ফিদা হয়ে লাল হয়ে যেতে থাকে। ইউরির এরকম লাল মার্কা ফেস দেখে জিউ তো তার গালে ধরে বলতে থাকে, তুমি এরকম টমেটোর মতো লাল হয়ে গিয়েছো কেন? ইউরি বলে, আরে মনে হয় ড্রিঙ্কস করার কারণে হয়েছে। তখনই আবার ইয়ন তাদেরকে এসে এই অবস্থায় দেখে ফেলে। এদিকে ইয়নকে দেখে জিউ তো আবার অনেক বেশি লজ্জা পেয়ে যায়, কারণ সে বাইরে থেকে একটা ছেলে হলেও মন থেকে তো পুরোপুরি একটা মেয়ে ছিল। এই কারণে সে পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। যাই হোক, তারপর মিনের গার্লফ্রেন্ড তাকে কল করে, এই কারণে সে আগেই বের হয়ে যায়। পরে ইয়ন যখন বের হবে তখন ইউরিকে বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দেই। কিন্তু জিউ বলে ওঠে, সে তো আজকে যাবে না, আমার সাথে থাকবে, আমরা রাতের বেলা আজকে অনেক মজা করব, এনজয় করব। ইয়ন বলে, ঠিক আছে। আসলে সে তাদেরকে কিছু বলতে পারছিল না, কিন্তু ভিতরে ভিতরে ভাবছিল তারা রাতে একসাথে কেন থাকবে, তারা আবার অন্য কিছু করবে না তো। পরক্ষণেই আবার নিজের গায়ে থাপ্পড় দিয়ে বলতে থাকে, ছি ছি ইয়ন, এসব তুই কি ভাবছিস, এরকম কিছুই হবে না। অন্যদিকে জিউ আর ইউরি এসে বিছানা ঠিক করতে থাকে। ইউরি বলে, এটাই আমার প্রথম রাত কোনো একটা ছেলের সাথে। এই বলে ইউরি শুয়ে পড়ে। তখনই জিউ এসে বলতে থাকে, কি হয়েছে তোর, এত তাড়াতাড়ি শুয়ে পড়লি কেন? আমরা তো আজকে অনেক রাত পর্যন্ত সজাগ থাকবো, মজা করব, গল্প করব। এইসব বলতে বলতে জিউ তো ইউরির অনেকটা ক্লোজে চলে আসে। এই দেখে বেচারি ইউরির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের জিউ তো একটা মেয়ে হিসেবেই তার সাথে ট্রিট করছিল। কিন্তু ইউরি তো তাকে মেয়ে ভাবতেই পারছিল না, কারণ সামনে এরকম জলজান্ত একটা ছেলে যদি কথা বলে তাহলে কি আর নিজেকে ঠিক রাখা যায়? বেচারি ইউরি এখানে ভালোভাবেই ফেসে যায়। যাক, পরের দিন ইউনের ভার্সিটির সিন দেখানো হয়। আজকে ইউরি খুব যত্ন করে ইউনের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে দেখে ইয়ন কিমের সাথে লাঞ্চ করে ফেলেছে। এটা দেখে জিউর তো অনেকটাই খারাপ লাগে, এই কারণে সে চলে যাচ্ছিল। তবে ইয়নও তাকে দেখে ফেলে আর পিছনে এসে দেখে জিউ তার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে। এই কারণে ইয়ন আবারও তার খাবারটা খায়। রাতের বেলা ইয়নের ভার্সিটির সবাই মিলে একটি পার্টি করে। এখানে ড্রিঙ্কস করে ইয়ন তো অজ্ঞান হয়ে যায়। এই কারণে কিম তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। এই খবর শুনে জিউ তো তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে আর বলতে থাকে ইয়নের কি হয়েছে। তখনই সেখানে ইয়নের বাবা মা চলে আসে আর ইয়নের মা তো জিউকে বকাবকি করতে থাকে যে তার সাথে থেকে ওনার ছেলের এই অবস্থা হয়েছে। কিম বলে, আন্টি ইয়ন তো আমার সাথে ছিল, ওর কোনো দোষ নেই। তখনই নার্স মেয়েটা বলে, আপনি তো ইয়নের গার্লফ্রেন্ড তাই না, আপনারা একটু আস্তে কথা বলুন। সুযোগ পেয়ে কিমও বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি ইয়নের গার্লফ্রেন্ড। এটা শুনে জিউ তো অনেকটা রেগে যায় আর বলে, তুমি মিথ্যা কথা কেন বলছো, তুমি তো ইয়নের গার্লফ্রেন্ড না। তখনই ইয়নের জ্ঞান ফিরে আসে। ইয়নের জ্ঞান ফিরেছে দেখে কিম মেয়েটা তো এখানে ইয়নের গার্লফ্রেন্ডের মতো বিহেভিয়ার করছিল। এইসব দেখে জিউর অনেকটাই খারাপ লাগে, তাই সে মন খারাপ করে বাইরে চলে আসে। তবে ইয়নও তার পিছন পিছন চলে আসে। জিউ চলে যেতে চাইলে ইয়ন তার হাত ধরে ফেলে আর তার কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। তখনই কিম এসে চিৎকার করে বলতে থাকে, তোমরা বাইরে কি করছো? এখানে কিম তো সব রাগ জিউর উপরেই ঝাড়ছিল। তারপর ইয়নকে নিয়ে এখান থেকে চলে যায়।
পরের দিন জিউ ভার্সিটিতে নিজের জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য আসে, কারণ সে তো আর এখন এই অবস্থায় ক্লাস করতে পারছিল না। যাওয়ার সময় সে ইয়ন আর কিমকে একসাথে বসে কফি খেতে দেখে। এটা দেখে তার তো খুবই জ্বালাস হচ্ছিল। তখনই কিম বলতে থাকে, আচ্ছা জিউ নামের ছেলেটা তোমার এত টেক কেয়ার করে কেন? ইয়ন বলতে থাকে, কারণ সে আমার বন্ধু, তুমিও তো আমার বন্ধু, তুমিও তো আমার টেক কেয়ার করো। কিম বলতে থাকে, আমি তোমাকে পছন্দ করি, এই কারণে তোমার টেক কেয়ার করি। এখন কি বলবে সেও তোমাকে পছন্দ করে? তাছাড়া হসপিটালে সে বলেছিল যে সে নাকি তোমার গার্লফ্রেন্ড। এটা শুনে তো ইয়নের মুখ থেকে সব কফি এসে কিমের গায়ের উপর পড়ে, যা দেখে জিউর তো অনেক হাসি পাচ্ছিল। তবে যখনই সে দেখে ইয়ন কিমের জামা থেকে কফি পরিষ্কার করে দিচ্ছে, তখনই তার মুখটা তো আবারও ফ্যাকাশে হয়ে যায়। এবার সে অনেকটা রেগে চিৎকার করে ইয়নকে এসে বলতে থাকে, আমি তোমাকে কতগুলো মেসেজ দিলাম, তুমি কি আমার মেসেজ দেখোনি? ইয়ন ফোন চেক করে দেখে যে কোনো মেসেজই আসেনি। আসলে জিউ তো তাকে কোনো মেসেজই করেনি, এই কথাটা বলে সে এখানে এন্ট্রি নিয়েছিল। এদিকে কিম তো বলতে থাকে, তুমি ইয়নের পিছনে এভাবে পড়ে আছো কেন? জিও তো কম ছিল না, সে কিম মেয়েটার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এখানে তারা তো ইয়নকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। বেচারা ইয়ন পড়ে যায় মাইনকা চিপায়। তারপর কিম জোর করে ইয়নকে রেস্টুরেন্টে নিয়ে আসে। এখানে জিউও ইয়নকে ছাড়ে না, সেও তাদের সাথে এখানে চলে আসে। একদিকে কিম, অন্যদিকে জিউ। তাদের মাঝখান থেকে ইউ তো কোনোভাবেই বের হতে পারছিল না। তারপর তারা কে ইয়নের পাশে বসবে এটা নিয়েও ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন ইয়নই অন্য পাশে চলে যায় আর তাদের দুজনকে পাশাপাশি বসিয়ে দেয়। এবার তারা দুজনে জাল খাওয়ার কম্পিটিশন শুরু করে দেয় যে কে কত বেশি জাল খেতে পারবে। জাল খেয়ে তো দুজনের অবস্থা নাজেহাল। পরের সিনে দেখা যায় জিউ ইয়নকে নিয়ে আলাদা একটা জায়গায় চলে আসে। এখানে তো জিউর খুবই ঝাল লাগছিল, এই কারণে সে বাতাস করছিল। তবে ইয়ন জিউর মাঝে মেয়ে জিউকে দেখতে পায়, তাই সে তাকে কিস করার কথা ভাবে। তবে যখনই জিউ কথা বলে ওঠে তখনই সে আবার ছেলে জিউকে দেখতে পায়। বেচারা ইয়ন নিজের গার্লফ্রেন্ডকে একটু আদরও করতে পারছিল না। যাই হোক, পরের দিন ইয়ন জুইয়ের সাথে এসে দেখা করে, আর এখানে সে জুইকে জিজ্ঞাসা করে, আচ্ছা জিউ কি ঠিক আছে? সে কিভাবে তার দিনগুলো কাটাচ্ছে? জুই বলতে থাকে, তার অবস্থা খুবই করুণ। সে তো ভুল করে সবসময় মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে, যার কারণে মেয়েদের হাত থেকে গালি শুনতে হয়। আবার ছেলেদের ওয়াশরুমে ঢুকতে গেলে তার নিজের কাছে খুবই অকওয়ার্ড ফিল হয়। এমনকি তার বান্ধবীর সাথে ছোট ছোট কাপড় নিয়ে কথা বলতে গেলে তার বান্ধবী অকওয়ার্ড ফিল করে এখান থেকে চলে যায়। বিষয়গুলো জিউর মানিয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে। তাছাড়া জিউর চাকরি হওয়ার পরেও সে চাকরি করতে পারছে না, কারণ সে তো একটা ছেলে হয়ে গিয়েছে। এখন তো তার ছেলে চেহারার কোনো সার্টিফিকেটই নেই। এসব শুনে ইয়নের জিউর জন্য অনেক চিন্তা হয়। তার কাছেও বিষয়গুলো খারাপ লাগছিল, এই কারণে সে একটা বুদ্ধি বের করে আর চলে আসে তার বোনের কাছে। এসেই বলে, তোমার জন্য আমি আমার বন্ধু জিউকে প্রাইভেট টিচার হিসেবে রেখেছি। ইউনা তো জিউর কথা শুনেই সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ শত হলো ক্রাশ বলে কথা। এত হ্যান্ডসাম একটা ছেলে তাকে পড়াবে এটা ভেবেই তো ইউনা অনেক খুশি হয়ে যাচ্ছিল। তারপর ইয়ন জিউকে তাদের বাড়িতে নিয়ে আসে তার বোনকে পড়ানোর জন্য। ইয়নের মা বলতে থাকে, আমার মেয়েটা খুবই দুষ্ট, একদমই পড়তে চায় না। তবে এই দুষ্ট মেয়ে যে কেন তোমার কাছে পড়তে রাজি হয়েছে সেটাই তো বুঝলাম না। হয়তো তুমি দেখতে খুবই সুন্দর, এই কারণেই রাজি হয়েছে। তাছাড়া আমার কাছেও কিন্তু সুদর্শন ছেলেদেরকে খুবই ভালো লাগে। মায়ের মুখে এই কথাগুলো শুনে ইউনার জিউ তো দুজনেই চুপ হয়ে যায়। যাক, পরের সিনে ইউনার জিউ যখন তাদের বাসা থেকে বের হয়েছিল তখন ইউরি জিউকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। এবার ইউনার জিউ ইউরির সাথে দেখা করতে একটা বারে চলে আসে, কারণ ইউরি এখানে বসে অনেক বেশি ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে গিয়েছিল। জিউ বলে, তুই এত বেশি ড্রিঙ্ক কেন করলি? ইউরি কান্না করতে করতে বলে, আমার এখনো পর্যন্ত একটাও বয়ফ্রেন্ড হয়নি, আমি কোনোদিন একটা ডেটেও যাইনি, এমনকি কারোর সাথে নাইটও স্পেন্ড করিনি। অথচ আজকে আমার একজনের সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা ছিল, সেখানে গিয়ে দেখি ওই লোকটা আমার বাপের বয়সের একটা লোক আমার সঙ্গে ডেট করতে এসেছে। আমি কি দেখতে এতটাই খারাপ যে এ লোকের সঙ্গে ডেট করতে হবে? এসব বলে ইউরি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। ওই সময় ওই বয়স্ক লোকটির সাথে যে মেয়েটি ইউরির ডেট ঠিক করে দিয়েছিল সে মেসেজ করে বলে, আরে তুমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলে কেন? তোমার জন্য কত সুন্দর একটা ছেলে খুঁজে বের করেছি আর ডেট করতে পাঠিয়েছি, আর তুমি নিজেই কিনা ওনাকে রেখে পালিয়ে গেলে। তবে চিন্তা করো না, কাল আমার জন্মদিন, সেখানে
এখানে তুমি এসে পড়ো, আমি অবশ্যই তোমার জন্য একটা বয়ফ্রেন্ডের ব্যবস্থা করে দিব। এইসব মেসেজ দেখে জিউ তো খুবই রেগে যায়, ইউরিকে তার বাসায় নিয়ে আসে। পরের দিন সকালবেলা তারা দুই বান্ধবী মিলে যখন নাস্তা করছিল তখন ইউরি তার চশমাটা খুঁজতে থাকে আর বলে আমার আইডেন্টিটিটা কোথায়। সে চশমা পরে বলে এটা না পড়লে আমাকে ইউরির মতো লাগেই না, এটাই হলো আমার আইডেন্টিটি। জিউ বলে তাহলে আমার আইডেন্টি কি? ইউরি বলে কেন, তোমার আইডেন্টি হলো তুমি একজন ভালো রাইটার, তুমি তো আগে অনেক সুন্দর সুন্দর গল্প লিখতে, তাহলে এখন লেখাটা ছেড়ে দিলে কেন? এখান থেকে আমাদেরকে তাদের স্কুলের দিনগুলো দেখানো হয়। স্কুলে পড়ার সময় একটা রাইটিং কম্পিটিশনে তারা সবাই নাম দিয়েছিল। জিউ তো সবসময় অনেক বেশি ভালো লিখতো, তবে প্রতিযোগিতায় ইউরি প্রথম হয়ে যায়। এই দুঃখে জিউ তো তার রাইটিংই ছেড়ে দিয়েছিল। আর এখন বর্তমানে ইউরি জিউকে বলে সত্যি তুমি অনেক ভালো লিখতে, তাই তুমি এখন আবারও নতুন করে শুরু করো, আমি জানি তুমি অনেক ভালো একজন রাইটার হয়ে উঠবে। এখানে ইউরি তাকে অনেক মোটিভেট করে। পরের সিনে দেখা যায় জিউ মিনের সঙ্গে দেখা করতে আসে। এখানে ইউনও ছিল। মিন তো অনেকদিন পর জিউকে দেখে জড়িয়ে ধরে। তারপর জিউ মিনকে বলতে থাকে তুমি একদিনের জন্য আমার বান্ধবী ইউরির বয়ফ্রেন্ড হয়ে জন্মদিনে যাও। মিন বলে আমি কেন যাব, তুমি নিজেই তো দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, তুমি তো ইউরির বয়ফ্রেন্ড হয়ে তার সঙ্গে জন্মদিনের পার্টিতে যেতে পারো। মিনের এই আইডিয়াটা জিউর কাছেও ভালো লাগে। পরের দিন ইউরি তার বান্ধবীর জন্মদিনে চলে আসে। এখানে আসার পর সব মেয়েরা তো আর চোখে তাকিয়ে থাকে আর বলতে থাকে এরকম চশমা পরা একটা মেয়ে তোমার বান্ধবী, তাকে তো দেখতে একদমই বুড়ি দেখাচ্ছে, একদম খ্যাত একটা মেয়ে। এবার ইউরির বান্ধবী এসে ইউরিকে বলতে থাকে সে যেন ওই মধ্যবয়স্ক ছেলেটিকে বিয়ে করে নেয়, কারণ ওই লোকটি দেখতে অনেক হ্যান্ডসাম, তাছাড়া লোকটি তাকে বিয়ে করতে রাজিও হয়েছে। ওই লোক এসে যখনই ইউরির হাত ধরতে যাবে তখনই সেখানে জিউ এসে হাজির হয় আর ইউরির হাত ধরে বলে এখান থেকে সরে যাও, ইউরি হলো আমার গার্লফ্রেন্ড। জিউর এরকম বোল্ড লুক দেখে এখানে থাকা সব মেয়েরা তো একদম হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এরকম চশমাওয়ালি আগলি একটা মেয়ের এত হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড কোথা থেকে পেল? কেউ তো বিশ্বাসই করে না যে এটা ইউরির বয়ফ্রেন্ড। তারা বলতে থাকে ইউরি ভাড়া করে এখানে বয়ফ্রেন্ড নিয়ে এসেছে। এসব শুনে জিউর তো প্রচন্ড রাগ হয়, তাই সে তাদেরকে উচিত জবাব দিয়ে ইউরির হাত ধরে বাইরে চলে আসে। তবে ইউরিও তার উপর রেগে যায় আর বলে এখানে তুমি কেন এসেছো, আমার উপর দয়া দেখাতে? জিউ বলে এসব তুই কি বলছিস, তোকে আমি হেল্প করতে এখানে এসেছি। তোর ওই বান্ধবী তো তোকে একজন মধ্যবয়স্ক লোকের হাতে ছেড়ে দিয়েছিল আর সবার সামনে কত অপমান করছিল, আমি তো তোকে বাঁচানোর জন্য এখানে আসলাম। ইউরি বলে তুমি দেখতে খুবই হ্যান্ডসাম, আমি যদি তোমার প্রেমে পড়ে যাই তখন তুমি কি করবে? এই বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কিম আর ইয়নকে একসঙ্গে দেখতে পাই। এখানে কিম মেয়েটি মেয়েজিউর মতো হেয়ার কাট করে আসে, যেটা দেখে ইয়ন তো তার মাঝেও জিউকে দেখতে পায়। যাক, তারপর তারা বসে গল্প করছিল, তখন সেখানে জিউ চলে আসে আর তাদেরকে এভাবে হাসি খুশি ভাবে কথা বলতে দেখে জিউর তো প্রচন্ড খারাপ লাগে, সে অনেক কষ্ট পাচ্ছিল। যাই হোক, পরের দিন জিউ ইয়নের বোনকে পড়াতে আসে, কিন্তু ইউনের বোন তো পড়া বাদ দিয়ে শুধু জিউর দিকে তাকিয়েই থাকে। জিউ বলে এভাবে তাকিয়ে আছো কেন? ইউনা বলে আমি তোমাকে পছন্দ করি, তবে আমি এটাও জানি যে আমার ভাইয়ের সাথে তোমার কোনো একটা রিলেশন আছে, ঠিক বলছি না আমি? এটা শোনার পর জিউ তো একটু ঘাবড়ে যায় আর বলে আরে না না, সেরকম কিছুই না, তুমি আমাদেরকে নিয়ে ভুল ভাবছো। অন্যদিকে ইউনা এবার যে বইটি পাবলিক করে সেটি অনেক জনপ্রিয় হয়ে যায়, কারণ ইতিমধ্যে ইউনার বয়ফ্রেন্ড মানে জিউ আর ইউনার ওই পার্টির দিনের কিছু ছবি ভাইরাল হয়ে গিয়েছিল, যার কারণে ইউনার বইটিও এবার অনেক ফেমাস হয়ে যায়। ইউরির বই ফেমাস হওয়ার পর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে ইয়ন, মিন, জিউ সবাই আসে, এমনকি ইউরির ওই শয়তান বান্ধবীটাও আসে। ইউরি যখন সাংবাদিকদের সামনে তার বই নিয়ে বক্তৃতা দিচ্ছিল তখনই তার শয়তান বান্ধবী জিউর কাছে এসে তাকে ধরে ইউরির কাছে নিয়ে আসে আর বলতে থাকে আরে তোমরা সবাই এদিকে আসো, এটা হলো আমাদের রাইটার ইউরির বয়ফ্রেন্ড। এখানে সবাই তো তাদের ছবি তুলতে শুরু করে দেয়, কিন্তু শয়তান বান্ধবীর এত মন ভরে না,
সে তাদেরকে বলে, তোমরা তো নিউ কাপল, তাই তোমাদেরকে এখন আমাদের সবার সামনে কিস করতে হবে। এই শুনে সেখানে থাকা সবাই বলতে থাকে, হ্যাঁ তোমরা কিস করতে থাকো। এই বললে তারা চেয়ার আপ করে। এই কারণে বাধ্য হয়ে ইউরি জিউকে কিস করে বসে। এইসব দেখে ইউনের তো ফাটছিল, কিন্তু সে কিছুই বলতে পারে না। তবে ইউরির অবস্থা তো আরো বেশি করুণ ছিল, কারণ তার ছেলে হয়ে গিয়েছে আর এখন সে সবাইকে বলছে এটা তার বয়ফ্রেন্ড। এইসব কারণে ইউরি অনেক বেশি আপসেট হয়ে যায়। তাই সে একটি জায়গায় এসে ড্রিঙ্ক করতে শুরু করে। তখনই সেখানে মিন চলে আসে আর সে তাকে সামলে নেয়। এবার মিন আর ইউরি যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন তো মিন ইউরির অনেকটা ক্লোজে এসে বলে, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি কি আমার ফ্রেন্ড হবে? এই বলে সে ইউরিকে কিস করে বসে। এতে ইউরি তো অনেক বেশি অবাক হয়ে যায় আর মিনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি আমাকে কিস করলে কেন? তুমি কি জানো এটাই আমার কোনো ছেলের সাথে ফার্স্ট কিস? যাই হোক, পরের দিন ইয়ন দেখে তার বাবা তার মাকে সরি বলার জন্য একটি টেডি বিয়ার আর তার মাথায় লাল কাপড় পরে নাচানাচি করছে, কারণ গতকাল তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামীর এত কেয়ার দেখে ইয়নের মা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তিনি ওনার হাজবেন্ডের সঙ্গে নাচানাচি শুরু করে দেয়। এখানে তাদের সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়। এই দেখে ইয়ন ভাবে সেও এভাবে জিউর রাগ ভাঙাবে, কারণ জিউ তার আর কিমের ব্যাপারটা নিয়ে তার উপর একটু রেগেছিল। এবার ইয়ন তার বাবার মতো সেজে জিউর বাসার সামনে চলে আসে আর অদ্ভুতভাবে নাচতে থাকে। এইসব দেখে জিউ তো আর নিজেকে ধরে রাখতে পারে না, সেও হেসে দেয় আর নিজেও ইউনের সাথে তাল মিলিয়ে নাচানাচি শুরু করে দেয়। আর এখানে তাদের মধ্যে আবারও সবকিছু যখনই ঠিক হয়ে যায় ঠিক তখনই কিম মেয়েটা চলে আসে আর জিউকে বলে, আমিও তোমার এই বিল্ডিং এ শিফট করেছি, মানে বাসা ভাড়া নিয়েছে আর কি। এই শুনে জিউর মুখটা তো একদম চুপসে যায়, তার কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগছিল না। যাই হোক, এবার কিম বলতে থাকে, তোমরা দুজন আমাকে আমার বাসা গোছানোর কাজে সাহায্য করো। এখানে তো কাজের বাহানা দিয়ে কিম বারবারই ইউনের কাছাকাছি আসার চেষ্টা করে, যা দেখে জিউর তো গা জ্বলে যাচ্ছিল। সে কিছু বলতেও পারছিল না, আবার এসব মেনেও নিতে পারছিল না। তাই রেগে মেগে সে বাসা থেকে বের হয়ে যায়। তবে কিছুক্ষণ পরে সে আবারও এখানে চলে আসে আর এসে ইয়নকে বলে, তুমি সরো, আমি সব কাজ করে দিচ্ছি। এই বলে সে কাজ করতে শুরু করে, কিন্তু কিমও তো কম ছিল না। সে তো ইয়নকে সিডিউস করার জন্য এবার নিজের শরীরে থাকা শার্টটা খুলতে থাকে আর বলে, অনেক গরম পড়েছে। শার্ট খুলে সে একটু ঢং দেখিয়ে নিজের দিকে বাতাস দিতে থাকে আর ইয়ন তো এ সব কিছু হা করে শুধু দেখছিল, যেটা দেখে জিউ তো বেলুনের মতো ফুলছিল। তারপর যখনই ইয়ন এই ব্যাপারটা নোটিস করে তখন সে তাড়াতাড়ি করে নিজের চোখটা বন্ধ করে ফেলে আর জিউকে বলতে থাকে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে কি যেন পড়েছে। যাক, এবার ইয়ন বাড়িতে এসে তার আর জিউর পুরনো দিনের কথাগুলো ভাবছিল। এর আগে জিউ আর সে একবার একটি জায়গায় বেড়াতে গিয়েছিল, সেখানে তারা অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে, সেলফি তুলেছে, সময়টাকে উপভোগ করেছে আর নিজেরা প্রমিস করেছিল এর পরবর্তীতে আবারও তারা এখানে এসে থাকবে। এইসব ভেবে ইয়ন বলতে থাকে, জিউ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আবার কবে ঠিক হবে, মেয়ে হয়ে কবে আমার কাছে আসবে, নাকি কখনো আর মেয়েই হবে না? এই ভেবে ইয়ন তো একটু আপসেট হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে কোরিয়ান সংস্কৃতির অনুষ্ঠানের একটি আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কিম, জিউ আর ইয়নও অভিনয় করছিল। এখানে কিম তো সুযোগ পেয়ে অভিনয়ের নামে ইয়নকে জড়িয়ে ধরে, যা দেখে জিউর তো প্রচন্ড রাগ হয়। সে কোনোভাবেই তার ভালোবাসার মানুষের আশেপাশে অন্য কোনো মেয়েকে অ্যালাউ করতে পারছিল না। এবার কিম যখনই ইয়নকে কিস করতে যাবে ঠিক তখনই জিউ দৌড়ে এসে তলোয়ার নিয়ে তাদের মাঝে ঢুকিয়ে দেয় আর বলে, তোমার সাহস কি করে হয় ওর কাছে আসার? এটা দেখে অনুষ্ঠানের ডিরেক্টর ভীষণ চিন্তায় পড়ে যায় যে কি থেকে কি হয়ে গেল, এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট হয়ে গেল। তখনই কিম বুদ্ধি করে নাটকটা ঠিক রাখার জন্য জিউকে বলে, ও আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চায়, প্লিজ তুমি আমাকে বাঁচাও, তুমি ওকে মেরে ফেলো। এবার জিউ ইয়নকে বলতে থাকে, তোমার শুধু অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করতে মন চায় তাই না? দাঁড়াও, আমি এখন তোমাকে মেরেই ফেলবো। এইসব কাণ্ড দেখে ইয়ন তো বেশ হতবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছিল না। কিম তখন ইশারা করে বলতে থাকে, আরে তুমি মরে যাওয়ার অভিনয় করো, কারণ ইতিমধ্যে অনুষ্ঠানের 12টা বেজে গিয়েছে, প্লিজ তুমি মরে যাও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ইয়নও ব্যাপারটা বুঝতে পেরে বলে, ঠিক আছে আমি মরে যাচ্ছি। এই বলে সে মরে যাওয়ার অভিনয় করলে অনুষ্ঠানটি সুন্দরভাবে এন্ডিং হয়। পরের সিনে দেখা যায় আমাদের জিউর মনটা আজকে অনেকটাই ভালো ছিল,
ঠিক তখনই সে দেখে একটি ছেলে কিমকে বিরক্ত করছে। আসলে এই ছেলেটি কিমকে পছন্দ করত, তবে কিম তাকে রিজেক্ট করে দিলে ছেলেটি কিমকে ধরে জোরাজুরি করতে থাকে। এই দেখে জিউ এসে এই ছেলেটার হাত থেকে কিমকে বাঁচিয়ে নেয়। ছেলেটির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কিম তো জিউর অনেক প্রশংসা করে আর বলে তুমি কিন্তু অনেক ভালো, সাথে কিউটও। এদিকে আমরা জিউর নানাকে দেখতে পাই, যে নিজের মৃত্যু দিবসের জন্য সুন্দর করে সেজেগুজে কিছু ছবি তুলে নিয়ে আসে আর জিউর মাকে দেখিয়ে বলে, দেখো আমি আমার মৃত্যু দিবসের জন্য ছবি তুলে নিয়ে এসেছি। এখানে জিউর মা দেখে তার নানা মেয়েদের মতো পোশাক পরে কিছু ছবি তুলে এনেছে। এই দেখে জিউর মায়ের চোখে তো পানি চলে আসে। জিউর নানা বলতে থাকে, আচ্ছা আমি যে জিউর নানু হই এটা যদি তারা জানতে পারে তাহলে কি অনেক বেশি কষ্ট পাবে। জিউর মা বলে, জানি না এই কথাটা আমি কিভাবে জানাবো সেটাই তো বুঝতে পারছি না, কারণ এত বছর পার হয়ে গিয়েছে, তারপরও তুমি আর মেয়েতে রূপান্তর হওনি। এটা জানলে তো জিউ তার সব আশা ভরসা হারিয়ে ফেলবে। তাদের এসব কথা শুনে আমরা বুঝতে পারি আসলে এটা তাদের বংশগত একটা সমস্যা। আর জিউর নানুও ছেলে হওয়ার পর আর কোনোদিন মেয়েই হয়নি। ঠিক তখনই সেখানে জিউ চলে আসে আর জিউ কিন্তু তাদের এই সব কথা শুনে ফেলেছিল। এইসব শুনে সত্যি জিউ অনেক বেশি ভেঙে পড়ে। তার কাছে মনে হচ্ছিল সে হয়তো আর কখনোই মেয়ে হতে পারবে না। তার বাবা মা এসে তাকে বোঝানোর চেষ্টা করলে সে বলে, হয়েছে, তোমাদেরকে আর আমাকে কিছুই বোঝাতে হবে না, দয়া করে এর পর থেকে আমার কাছ থেকে আর কিছুই লুকিয়ে রেখো না। এই বললে সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় জিউর অনেক জ্বর আসে। সে সিঁড়ি দিয়ে তার বাসা পর্যন্ত উঠতে পারছিল না, সেখানেই বসে পড়ে। এই দেখে কিম জিউকে তার বাসায় নিয়ে আসে। কিম জিউকে রেখে চলে যেতে চাইলে জিউ তার হাত ধরে রাখে আর কোনোভাবে যেতে দিচ্ছিল না। যেহেতু এর আগে জিউ কিমকে ওই ছেলেটার হাত থেকে বাঁচিয়েছিল, তাই কিম জিউকে রেখে যেতেও পারছিল না। আর এখানে কিমের ঘুম চলে আসলে সে তো জিউর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরই সেখানে ইয়ন এসে হাজির হয় আর তাদের দুজনকে এভাবে দেখে সে তো একদম হতভম্ব হয়ে যায়। কিম তো চোখ খুলে নিজেকে জিউর পাশে দেখে ঠাস করে জিউর ঘালে একটি চড় মেরে বসে, কারণ তার কাছে মনে হচ্ছিল জিউই হয়তো জোর করে তাকে তার সাথে শুয়েছিল। এতে জিউ তো প্রচন্ড রেগে কিমের চুল টেনে ধরে আর তাদের মধ্যে এখানে চুল ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে যায়। ইয়ন তাদেরকে থামাতে গেলে তার অবস্থা তো আরো নাজেহাল হয়ে যায়। তারা ঝগড়া তো অফ করেই না, বরং ইয়নকে বারবার ফেলে দিতে থাকে। যাক, তাদের দুজনের ঝগড়া থামিয়ে ইয়ন জিউর অনেকটা টেক কেয়ার করে আর বলে, তোমার যেহেতু জ্বর এসেছে তুমি রেস্ট নাও, আমরা গেলাম। এতে জিউ তো অনেক খুশি হয়, কারণ আজ অনেক দিন পর ইয়ন তার এরকম ভাবে যত্ন নিয়েছে। পরের দিন ইয়ন যখন তার ভার্সিটিতে আসে তখন তার প্রজেক্ট দেখার জন্য আমেরিকা থেকে একজন লোক আসে। তিনি তার প্রজেক্টটা দেখে অনেক পছন্দ করে আর ইয়নকে অফার করে স্কলারশিপের মাধ্যমে আমেরিকায় এসে তার পড়াশোনাটা শেষ করার জন্য। এই শুনে কিম তো অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি এই অফারে রাজি হয়ে যাও। ইয়ন বলে, আমাকে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবতে হবে। কিম বলে, কি বললে? এত বড় একটা সুযোগ তুমি হাতছাড়া করবে? সবাই তো সেখানে যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু ইয়ন জিউকে একা ছেড়ে কোথাও যেতে চাইছিল না। কিম তো তাকে জোর করতে থাকে, ফলে ইয়ন একটু দ্বিধায় পড়ে যায় যে এখন তার কি করা উচিত। যাই হোক, এদিকে সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যায়, তাই তারা সবাই মিলে জিউর নানার বাড়িতে বেড়াতে যাওয়ার প্ল্যান করে। সেখানে আবার নৌকা দিয়ে যেতে হয়। তারা যখন নৌকা দিয়ে যাচ্ছিল তখন নৌকার মধ্যে অনেক মজা মাস্তি করে। তারপর তারা সবাই মিলে জিউর নানার বাসায় পৌঁছে যায়। আর এখানে একটা কথা বলে রাখি, এই লোকটা যদিও সম্পর্কে জিউর নানিই ছিল, তবে এখন যেহেতু তিনি ছেলে হয়ে গিয়েছে তাই আমি তোমাদের বোঝার সুবিধার্থে উনাকে নানা বলেই ডাকবো। এখানে জিউকে দেখে জিউর নানা অনেক খুশি হয় আর তাকে আদর করতে থাকে। বাসার ভিতরে এসে জিউ দেখতে পায় তার নানা নিজের আগের জামা কাপড়গুলো অনেক যত্ন করে রেখে দিয়েছে। মানে তিনি যখন মেয়ে ছিল তখন তো তিনি মেয়েদের ড্রেস পরতো, সেই ড্রেসগুলোর কথাই জিউ বলছিল।
পরের দিন তারা বিচে গিয়ে সমুদ্রের প্রাণী নিয়ে অনেক বেশি দুষ্টামি করতে থাকে। আসলে জিউর নানার মাছের ব্যবসা ছিল, এই কারণে জিউ সহ সবাই ওনাকে কাজে হেল্প করতে এখানে আসে। পরের সিনে দেখা যায় তাদেরকে এখানে রেখে জিউ আর তার নানা একটা জায়গায় এসে কথা বলছিল। এখানে জিউ তার নানাকে জিজ্ঞাসা করে সে তার লাইফে কতবার ছেলে থেকে মেয়ে আর মেয়ে থেকে ছেলে হয়েছে। ইয়নের নানা বলে আমি লাস্ট 40 বছর আগে মেয়ে হয়েছিলাম, 40 বছর ধরে আমি ছেলে রূপেই আছি, আর কখনো মেয়ে হইনি। তখনই আবার সেখানে ইয়ন চলে আসে আর জিউ সাহস করে ইয়নকে এবার সব সত্যি কথা বলেই দেয় যে এটা তার নানা নয় বরং নানি, তিনি 40 বছর ধরে ছেলে হয়ে আছেন। তাই ইয়নের উচিত হবে জিউর সাথে ব্রেকআপ করে নেওয়া। জিউ চায় ইয়ন যেন তার সাথে ব্রেকআপ করে নেয়, তবে ইয়ন জিউকে অনেক ভালোবাসে, তাই সে কোনোভাবেই তার সাথে ব্রেকআপ করতে রাজি হয় না। তারপর ইয়ন জিউকে নিয়ে আবারও মাছের নৌকায় ফিরে আসে। তখনই কিমকে একটা মাছ কামড় দেয়, ফলে তার হাতে একটুখানি ব্যথা পায়। এবার সে তো ইয়নকে সাথে নিয়ে ডক্টরের কাছে চলে যায়, যেটা দেখে জিউর তো ভালো লাগে না, তারপরও সে কিছুই বলে না। এদিকে কিম ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিয়ে ইয়নকে নিয়ে সমুদ্রের পাড়ে একটা টুলে বসে। কিম বলে তুমি কেন শুধু শুধু তোমার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছো? সে যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে নিশ্চয়ই তোমাকে এভাবে একা ফেলে চলে যেত না। সে আর কখনই তোমার জীবনে ফিরে আসবে না, তাই তুমি আমার সাথে রিলেশনে চলে আসো। আমি তোমাকে শুরু থেকে অনেক ভালোবাসি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, শুধুমাত্র ভার্সিটির প্রজেক্টের জন্য আমার সাথে থাকো। ইয়ন বলে তুমি কি পাগল? আমি তোমাকে আমার বন্ধু ভাবি, আমরা তো খুব ভালো বন্ধু, তাই না? তখনই কিম তাকে কিস করে বসে। এরই মধ্যে সেখানে অন্য একটা লোক এসে পড়ার কারণে কিম তো আর ঠিকভাবে কিসটা করতে পারে না, এই কারণে সে অনেকটা বিরক্ত ফিল হয় আর এখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা তারা সবাই একসাথে বসে পার্টির মতো করে আড্ডা দেয়। পার্টি শেষ হলে জিউ তার নানার সাথে গিয়ে শুয়ে পড়ে। জিউর তো এখানে ঘুমিয়ে আসছিল না, সে এপাশ ওপাশ করছিল। একটু পরে সে যখন তার নানার সাথে কথা বলতে যাবে তখন সে খেয়াল করে তার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গিয়েছে। জিউ বুঝতে পারে সে আবারও মেয়ে হয়ে গিয়েছে, এতে জিউ অনেক খুশি হয়। অন্যদিকে কিম তখনও বাইরেই বসেছিল। কিমকে একা একা বাইরে বসে থাকতে দেখে ইউনেসে জিজ্ঞাসা করে সে এখানে একা একা বসে কি করছে। কিম আবারও ইয়নকে তার গার্লফ্রেন্ডকে ভুলে যেতে বলে আর তার সাথে সম্পর্ক করতে বলে। এই কথা শুনে ইয়ন চলে যেতে চাইলে কিম তার হাতটা ধরে ফেলে আর বলে তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে সত্যিই ভালোবাসতো তাহলে সে কেন তোমার কোনো খোঁজ খবরই রাখে না, তোমাকে দেখতে আসে না, সে এখন কোথায়? তখনই জিউ তার নানার মেয়ে কালের একটা ড্রেস পরে বাইরে চলে আসে। জিউকে দেখে কিম তো চিনতে পারে যে এটা ইয়নের গার্লফ্রেন্ড, কারণ সে এর আগে ইয়নের ফোনে তার গার্লফ্রেন্ডের ছবি দেখেছিল। ইয়ন তো জিউকে মেয়ের রূপে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিউ বলে আমি মনে হয় আসতে একটু দেরি করে ফেলেছি, তাই না? ইয়ন জিউর কাছে এসে তার হাত ধরে বলে একদমই না, তুমি একদম ঠিক টাইমে এসেছো, আর তুমি কিন্তু আমাদেরকে নিয়ে ভুল বুঝো না, চলো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। তখনই কিম জিউর হাত ধরে বলে আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে, আর তুমি এখানেই বা কিভাবে এলে? জিউর নানার ঘরে তো জিউ ছিল, সে এখন কোথায়? জিউ বলে আমি জিউ, আর আমি হচ্ছে ইয়নের গার্লফ্রেন্ড। এটা শুনে কিম বলে তাহলে এখানে যে জিউ নামের ছেলেটি ছিল সে কোথায় গেল? ইয়ন বলে সে ছেলেটি চলে গিয়েছে। এটা শুনে কিম বলে তোমরা কি আমাকে পাগল পেয়েছো? তোমরা যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে? হঠাৎ সে লক্ষ্য করে ইয়নের গার্লফ্রেন্ডের পায়ে ওই ছেলেটির জুতা, তাই কিম বলে তোমার পায়ে তাহলে জিউ ছেলেটির জুতা কেন? এটা দেখে তারা দুজনেই তো একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ইয়ন বলে ওঠে আরে তাড়াহুড়া করে পড়তে গিয়ে আমার গার্লফ্রেন্ড সেই ছেলেটির জুতা পরে ফেলেছে। এবার জিউও ইয়নের হাত ধরে বলে তোমার সমস্যা কি? আমি হলাম ইয়নের গার্লফ্রেন্ড, বুঝলে? এ নিয়ে তুমি বেশি ঘাটতি এসো না। পরের দিন তারা যখন বাড়ি চলে যাচ্ছিল তখন জিউর নানা জিউকে বলে তুমি আবারও মেয়ে হয়ে গিয়েছো, এই দেখে আমি অনেক খুশি। তবে তুমি ছেলে থাকো বা মেয়ে, তোমার ভিতরের সত্তাটাকে তুমি কখনোই কষ্ট দিও না। কেউ তোমাকে মেনে নেক বা না নেক, তুমি যেমন আছো তেমনই সুন্দর। এই বলে নানা জিউকে জড়িয়ে ধরে। এবার বাড়ি ফেরার পর কিম আগেই বাসায় চলে আসে। ইয়ন আর জিউ নিজেদের মাঝে বিদায়ের পর্ব শেষ করে জিউ যখন তার বাসায় ঢুকে তখন সে দেখে তার বোন আর কিম একসাথে বসে গল্প করছিল।
কিম তো এখানে জিউকে দেখে বলে, দাঁড়াও 1 মিনিট, তুমি এখানে কি করছো, আর এখানেই বা আসলে কি করে? জুই বলে, জিউ তো আমার বোন। কিম বলে, তুমি এখানে কেন এসেছো? জিউ বলে, এটা আমার বোনের বাসা, আমি এখানে এসেছি, তাতে তোমার সমস্যা কি? কিম বলে, তাহলে এখানে যে ছেলেটা থাকতো সে কোথায় চলে গিয়েছে? জিউ বলে, সে এখন আমেরিকায় চলে গিয়েছে, আর সেই ছেলেটি হলো আমাদের কাজিন। আর কোনো প্রশ্ন না থাকলে তুমি এবার তোমার বাসায় যাও। পরের দিন কিম তো আবারও আসে আর ছেলে জিউকে খুঁজতে থাকে। এ নিয়ে কথা কাটাকাটি করতে করতে তারা দুজন তো আবারও ঝগড়া লেগে চুল ছিঁড়াছিঁড়ি করতে থাকে। জুই এসে তাদের এই অবস্থা দেখে পুলিশকে কল করে আর বলে, আমাদের ঘরের বাইরে 2টা কুত্তা মারামারি করছে। এই শুনে তারা দুজন তো জুইয়ের দিকে হা হয়ে তাকিয়ে থাকে আর ঝগড়া থামিয়ে দেয়। তারপর কিম ইউনের কাছে এসে বলতে থাকে, দেখো তোমার গার্লফ্রেন্ড আমাকে মেরে কি অবস্থা করেছে। ইউন বলে, কি তোমরা আবারও মারামারি করেছো? এই বলে সে তো তাড়াতাড়ি করে জিউর কাছে চলে আসে এটা দেখার জন্য যে জিউ এখন ঠিক আছে কিনা। এখানে ইউন তো অনেক যত্ন করে জিউকে মেডিসিন লাগিয়ে দেয়। তার এত কেয়ার দেখে জিউ তো তাকে জড়িয়ে ধরে আর এখানে তারা একটু নিজেদের মধ্যে রোমান্টিক সময়ও কাটিয়ে নেয়। পরের দিন কিমকে আবারও ওই ছেলেটা বিরক্ত করছিল। এই দেখে জিউ এসে ঠিক আগেরবারের মতো একই স্টাইলে সবজি দিয়ে ছেলেটাকে মারতে থাকে আর ছেলেটাকে বলতে থাকে, তোমাকে না এর আগেরবার বলেছি কিমকে বিরক্ত না করতে, তুমি আবারও তাকে বিরক্ত করছো। আর যদি তুমি বিরক্ত করো তাহলে কিন্তু সরাসরি পুলিশের কাছে নিয়ে যাব। তবে কিম তো শুধুমাত্র জিউকে দেখছিল, কারণ এখানে জিউর সব আচরণ ছেলে জিউর মতোই লাগছিল। এই কারণে কিমের সন্দেহ হয়। তাই সে জিউর বাসায় এসে জিউকে বলতে থাকে, তুমি আসলে কে? জিউ বলে, তোমার মাথা ঠিক আছে? আমি জিউ। কিম এবার ছেলে জিউকে ফোন দেয়, ফলে জিউর ফোনটা তো বেজে ওঠে। এবার জিউ ধরা পড়ে যায়। তারপর জিউ সত্যিটা স্বীকার করে নেয় যে সেই ছেলে জিউ ছিল। আসলে সে মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছিল আর এখন আবারও ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে। যাই হোক, তারপর রাতের বেলা ইউন আসে জিউর সাথে দেখা করতে। এখানে জিউ বলে দেয় যে কিম সবকিছু জেনে গিয়েছে, তাই সেও আর সত্যিটা লুকায়নি। এবার তারা দুজন গল্প করতে থাকে। জিউ ইউনের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ইউনেরও চোখটা লেগে যায়। তবে একটু পর যখন সে চোখ খুলে তখন সে আবারও তার কোলে ছেলে জিউকে দেখতে পায়। এটা দেখে ইউনের অবস্থা সত্যি এবার নাজেহাল হয়ে যায়। বেচারা এ প্যারা নিতেই পারছিল না। তখনই জিউরও ঘুম ভাঙে আর দেখে সে আবারও ছেলে হয়ে গিয়েছে। এতে জিউ নিজেও তো অনেক বিরক্ত হয়, কিন্তু কি আর করার, তার হাতে তো করার মতো কিছুই ছিল না। যাক, পরের দিন ভার্সিটিতে আসার পর কিম এসে ইউনকে বলতে থাকে, তুমি কেমন আছো? আসলে কিম জানতে পেরেছে জিউ আবারও ছেলে হয়ে গিয়েছে। এই কারণে সে ইউনকে বলে, জিউর সাথে তুমি কিভাবে থাকবে? তার তো বারবারই রূপ পরিবর্তন হয়ে যায়। ইউন বলে, আমি জানি না কি করব, তবে আমি জিউকে অনেক ভালোবাসি, আমি তাকে কখনই ছাড়তে পারবো না। আর প্লিজ তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না। কিম বলে, আমি যদি কাউকে এসব কথা বলিও কেউ কি এসব কথা বিশ্বাস করবে? বরং আমাকেই পাগল ভাববে। তারপর ইউন তার বিদেশে যাওয়া ক্যান্সেল করে দেয়। এই দেখে কিম বলে, তুমি একটা মেয়ের জন্য এরকম একটা সিদ্ধান্ত নিলে, নিজের কেরিয়ার বরবাদ করে দিচ্ছ। ইউন বলে, কি করব, আমি তো তাকে ভালোবাসি, তাকে এভাবে একা ফেলে চলে যেতে পারবো না। এই বলে সে চলে যায়। পরের দিন জিউ যখন ইউনের বোনকে পড়াতে আসে তখন ইউনের বোন জিউকে বলতে থাকে, আমার ভাই তো ইউএসএ চলে যাচ্ছে, সেটা কি তুমি জানো? সে চলে গেলে তুমি একা কিভাবে থাকবে? তার থেকে ভালো হয় তুমিও ভাইয়ের সাথে আমেরিকায় চলে যাও, কারণ আমেরিকায় সমকামীদের সাপোর্ট করা হয়। এদিকে তাদের বাবা মা তো এ কথা শুনে ফেলে আর বুঝতে পারে যে তাদের ছেলে এই জিউ নামের ছেলেটার সাথে ডেট করছে। এইসব শুনে ইউনের মা তো এত বেশি শক্ট হয় যে তিনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখনই ইউন চলে আসে। তার মা জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি জিউর সঙ্গে ডেট করছো? ইউন তার মায়ের কোনো উত্তর দেয় না, বরং জিউর হাতটা ধরে তাকে সবার সামনে থেকে বের করে নিয়ে যায়। এই দেখে তার বাবা মা তো কনফার্ম হয়ে যায় যে তাদের ছেলে গে হয়ে গিয়েছে, মানে একটা ছেলে হয়ে ছেলের সঙ্গে ডেট করছে। পরের সিনে দেখা যায় কিম এসে জিউকে সবকিছু বলে দেয় যে শুধুমাত্র তার জন্য ইউন আমেরিকা যাওয়া ক্যান্সেল করে দিয়েছে, তার কেরিয়ার বরবাদ করছে,
তাই জিউ যেন ইউনের সাথে ব্রেকআপ করে নেয়। তাই পরের দিন জিউ ইউনের সাথে ব্রেকআপ করে নেয় আর বলে, তুমি আমার জন্য দয়া করে আমেরিকা যাওয়া ক্যান্সেল করো না, নিজের ক্যারিয়ারটা এভাবে নষ্ট করো না, তুমি তোমার মতো করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও। ব্রেকআপ করে এসে জিউ তো অনেক কান্না করতে থাকে। তার আজকে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও ইউনের ভালোর জন্য তাকে এই কষ্ট সহ্য করতে হয়। পরের সিনে দেখা যায় ইউনও মনের কষ্টে এসে ড্রিঙ্ক করতে থাকে। কিম তাকে বাসায় পৌঁছে দিতে চাইলে ইউন বলে, আমি একাই যেতে পারবো। তবে কিছুটা সামনে এসে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই কারণে কিম ইউনকে নিজের বাসায় নিয়ে আসে। সকালবেলা যখন ইউন চোখ খুলে তখন সে নিজেকে কিমের বাসায় দেখে অবাক হয়ে যায় আর আস্তে আস্তে এখান থেকে চলে যেতে চায়। তবে দরজা খুলতে সে তার সামনে জিউকে দেখতে পায়। ইউন জিউকে বলতে থাকে, তুমি যেরকম ভাবছো আসলে ব্যাপারটা কিন্তু তেমন কিছু না। জিউ বলে, আমি কোনো কিছুই ভাবছি না, কারণ আমাদের মধ্যে এখন আর কিছুই নেই, ব্রেকআপ হয়ে গিয়েছে। তুমি সকাল সকাল কার ঘর থেকে বের হবে কিংবা কার ঘরে ঢুকবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই বলে জিউ তার রুমের মধ্যে ঢুকে দরজাটা দিয়ে দেয়। কিন্তু ভিতরে এসে জিউর তো অনেক কষ্ট হচ্ছিল। শত হলো নিজের বয়ফ্রেন্ডকে সকাল সকাল অন্য একটা মেয়ের ঘর থেকে বের হতে দেখা তো অনেক পেনফুল ছিল। তাছাড়া জিউ তো এখনো ইউনকে মন থেকে অনেক ভালোবাসে, তাই তার কষ্টটা একটু বেশিই হচ্ছিল। যাক, তারপর একদিন ইউন আবারও জিউর সাথে এসে দেখা করে আর জানায় সে কালকে আমেরিকায় চলে যাবে। এটা শুনে জিউ খুশি হয় যে শেষবেশ ইউন আমেরিকায় যেতে রাজি হয়েছে। ইউন এখানে আরো বলে, সেদিন আসলে আমি ড্রাঙ্ক হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, এই কারণে কিম আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিল। তুমি এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে ভুল বুঝো না, আমাদের মাঝে সত্যিই কিছু নেই। তবে এ ব্যাপারে জিউ তার সাথে কোনো কথাই বলে না আর এখান থেকে চলে যায়। আর এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইউনের সাথে কিম মেয়েটাও কিন্তু আমেরিকায় পড়াশোনা করার জন্য যাবে, সাথে তারা একটা প্রজেক্ট নিয়ে কাজও করবে, যে প্রজেক্টটা এখানে তারা দুজনে মিলে বানিয়েছিল। এই কারণে তাদেরকে আমেরিকায় গিয়েও একসাথেই কাজ করতে হবে। যাক, পরের দিন তারা যখন এয়ারপোর্টে আসে তখন ইউন তো জিউর জন্য ওয়েট করছিল, কারণ আগের দিন সে জিউকে এয়ারপোর্টে আসার জন্য বলেছিল। এদিকে জিউর এয়ারপোর্টে আসতে একটু দেরি হয়ে যায়। জিউ এসে দেখে ইউন আর কিম একসাথে চলে যাচ্ছে। ইউন একবারও পিছনে ফিরেও তাকায় না, যেটার জন্য জিউর অনেক কষ্ট হচ্ছিল। এভাবে আরো অনেক দিন কেটে যায়। ইউন সবকিছু পিছনে ফেলে আমেরিকায় গিয়ে নিজের পড়াশোনায় মনোযোগ দেয়। অন্যদিকে জিউও তার কমিক লেখার দিকে ফোকাস করে এবং ফাইনালি সে অনেক ভালো একটা কমিক বুক লিখেও ফেলে, যেটা পাবলিক করার পর সবাই অনেক পছন্দ করে। আর তার বইয়ের নাম ছিল মাই গার্লফ্রেন্ড ইন দ্য ম্যান, যেটা এই ড্রামার নাম। এদিকে ইউনকে তার বোন ফোন দিয়ে বলতে থাকে যে জিউ অনেক ভালো একটা বই লিখেছে। ইউন বইটা পড়ে দেখে এটা জিউ নিজের জীবন থেকে নেওয়া গল্প। পরের সিনে আমরা ইউরি আর মিনকে দেখতে পাই। তারা দুজন দুজনকে এখন পছন্দ করে, এমনকি তারা ডেটও শুরু করে দিয়েছে। তারপর একদিন মিন তো অনেক সুন্দর করে ফুল দিয়ে ইউরিকে বিয়ের জন্য প্রপোজাল করে। ইউরিও রাজি হয়ে যায়। আর ফাইনালি প্লেবয় ছেলেটাও সব মেয়েদের পিছু ছেড়ে ইউরির সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নেয়। এই খুশিতে তারা দুজনেই একে অপরকে কিস করতে থাকে। তারপর আমাদেরকে কিছুদিনের পরের সিন দেখানো হয়। এখন জিউ সেই রেস্টুরেন্টেই কাজ করে যেখানে একসময় মিন আর ইয়ন কাজ করত। একদিন হুডি পরে একটা ছেলে ওই রেস্টুরেন্টে চলে আসে। জিউ বলতে থাকে রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গিয়েছে, এখানে আপনি এখন কিছুই পাবেন না। ছেলেটি তখন জিউকে তার পাসপোর্টটা দেখায়। ঠিক সেভাবে ড্রামার শুরুতে যেভাবে জিউ ইয়নকে তার আইডেন্টি কার্ডগুলো দেখিয়েছিল, জিউ তো ইয়নের পাসপোর্ট দেখে অনেক অবাক হয়। তখনই ইয়ন তার মাথা থেকে হুডিটা সরায়। এবার ইয়ন জিউকে বলতে থাকে, তুমি ছেলে হও কিংবা মেয়ে তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এই কারণে আমেরিকা থেকে আমি তোমার কাছে আবারও ফিরে এসেছি। আর এখানে জিও ইয়নকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে তো এখনো পর্যন্ত ইয়নকেই ভালোবাসে। তারপর আরো কয়েক মাস কেটে যায়। একদিন ইয়ন আর জিও মিলে ঠিক করে তারা সিনেমা দেখতে যাবে। ইউন তো জিউর জন্য অপেক্ষা করছিল। তবে যখনই জিউ বের হয়ে আসে তখন সে দেখতে পায় জিউ আবারও মেয়ে হয়ে গিয়েছে। ইউন বলে, আমি তো ভেবেছি তুমি ছেলেই থেকে যাবে,
আর কখনো মেয়েই হবে না। এইসব কথা বলে তারা দুজনে তো হাসাহাসি করছিল। এরপর থেকে তারা দুজনে নিজেদের জীবন নিয়ে অনেক খুশি ছিল আর একসাথে দুঃখে সুখে দুজন দুজনের পাশে থাকে। তারপর একদিন ইউন আর জিও তাদের সুটকেস গুছাচ্ছিল, কারণ তারা আজকে একসাথে বেড়াতে যাবে, যেখানে ড্রামার শুরুতেই যাওয়ার কথা ছিল। এবার ইউন ঠিক করেছে জিও ছেলে থাকুক কিংবা মেয়ে থাকুক তাতে তার কোনো সমস্যা নেই, সে জিওকে সাথে নিয়ে অবশ্যই আকাশের তারা দেখবে। নিজেরা একসাথে যা যা করবে বলে প্ল্যান করেছিল সে সবকিছু একসাথে পূরণ করবে। নিজেদের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে ইউন আর জিও বেরিয়ে পড়ে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।